প্রতি বছর ৩রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয়। গত বছর 2023-এ ৩রা মে যখন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে এই মিডিয়ার ফ্রিডম নিয়ে যে র্যাঙ্কিংটা প্রকাশিত হয়, দেখা গেল 180টা দেশের মধ্যে ভারতবর্ষের অবস্থান রয়েছে 161তম। তারও এক বছর আগে অবস্থান ছিল 150, অর্থাৎ এক বছরে আমরা আরো 11 ধাপ পিছিয়ে 180-র মধ্যে 161-তে অবস্থান করছি। খুব স্বাভাবিকভাবেই পুঁজি যেহেতু সমস্ত সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছে, তাই সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণও পুঁজির হাতে থাকবে, এটা খুব রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন মনে হয় না। আমার বন্ধু সব্যসাচী যে উদাহরণগুলো দিল, তারই সাথে সাথে যে সংবাদ মাধ্যমের রেফারেন্সে এই কথাটি এলো, সেই সংবাদ মাধ্যমের একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন রবিশ কুমার, যার নাম আমরা সকলে জানি, যার ইউটিউব ব্লগ আমরা প্রত্যেকে দেখি। একজন সাংবাদিককে কিনতে না পেরে একটি বিশেষ বাণিজ্য গোষ্ঠী গোটা সংবাদ মাধ্যমটাই কিনে নিল এবং তার ফলশ্রুতিতে সেই সাংবাদিক সেই সংবাদ মাধ্যম থেকে পদত্যাগ করলেন এবং তিনি নিজে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম শুরু করলেন, অন্য ধারার জার্নালিজম। এবং এটা প্রমাণ হলো যে শুধুমাত্র পুঁজির নিয়ন্ত্রণাধীন না থেকেও যদি তার কন্টেন্ট মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে মানুষ তাকে আপন করে নেয়। আজকে অন্য ধারার সাংবাদিকতায়, ইউটিউব জার্নালিজমে আমরা দেখতে পাই তার যে ফ্যান ফলোয়ার, তার যে বিস্তৃতি, তার যে পরিধি, সেটা অনেক প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের থেকেও হয়তো অনেকাংশে বেশি। আমি সব্যসাচী খুব সঠিকভাবে ঐতিহাসিক একটা রেফারেন্স দিয়েছে, কারণ আমরা আলোচনা করছি ভারতের সাংবাদিকতা নিয়ে, কিন্তু ভারতের সাংবাদিকতা নিয়ে আলোচনা করতে গেলে বাংলা বা কলকাতা বাদ দিয়ে সেটা হবে না। ও হিকি সাহেবের কথা বললো, একদম সঠিক, জেমস হিকি সাহেব শুধু বাংলা বা ভারতের নয়, এশিয়ার প্রথম সেই অর্থে নিউজ পেপার যেটা হিকিস গেজেট, বেঙ্গল গেজেটটা গঙ্গা কিশোর ভট্টাচার্য তারা চালু করেছিলেন এবং সেখানেই সঠিকভাবে নন্দকুমারের ফাঁসির কথা নিয়ে বিস্তারিত ধারাবাহিক কিস্তিতে লেখা বেরিয়েছিল এবং সেটা নিয়ে একটা বিতর্ক চলে প্রথম বাংলা ম্যাগাজিন কোনটা, যে বেঙ্গল গেজেট না সমাচার দর্পণ, যেটা শ্রীরামপুর থেকে প্রকাশিত হতো। তার বাইরে দাঁড়িয়েও সমসাময়িকভাবে বাংলার বুকে এই যে সংবাদ মাধ্যমের বলিষ্ঠ কণ্ঠের উত্থান, যেটা পরবর্তীকালে ও বলেছে রাজা রামমোহন রায়, এবং অদ্ভুতভাবে আমাদের সামনে তো একটা এমন ভারতবর্ষ স্থাপনা করা হচ্ছে যে ভারতবর্ষে ফার্সি, আরবি বা উর্দু বললে একটা অন্য ধর্মের, বিশেষ ধর্মের লোক বলে দাগিয়ে দেওয়ার একটা রাজনীতি চলছে। 1882 সালে এই বাংলার বুক থেকে, এই কলকাতায় ফার্সি সংবাদপত্র মিরাট-ই-আকবর, যার সম্পাদকের নাম ছিল রাজা রামমোহন। উর্দু 1858 সালে উর্দু দৈনিক উর্দু গাইড, যার সম্পাদক মনবীর কবিরউদ্দিন, তিনি নিজে কলকাতার বাসিন্দা। হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয় সারা দেশ জুড়ে 30শে মে, কারণ 1826 সালের 30শে মে উদন্ত মার্তন্ড, সেই হিন্দি সংবাদ মাধ্যম, সেটাও কলকাতার থেকেই প্রকাশিত। তাই কলকাতা বা বাংলা যেরকম একাধারে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম, তাদের নাম দিয়ে আমরা চিনি, একইভাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, সাগরময় ঘোষ, মতিলাল ঘোষ, গৌরকিশোর বাবু বা বরুণ সেনগুপ্তর নামের বাইরে গিয়েও তাদের পরিচিতিটা বোধহয় সম্পূর্ণ হয় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে আমাদের বক্তব্যের সারবস্তু, যে কোন দিকে ঝুঁকে আজকের প্রজন্মের সাংবাদিকতা, এবার সাংবাদিকতা, সংবাদ মাধ্যম এবং তার নিরপেক্ষতা নিয়ে অনেক রকম চর্চা থাকে। সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে কোনো না কোনো স্ট্যান্ড থাকে, কারণ আমরা জানি পার্সোনাল ইজ পলিটিক্যাল। তো যদি পার্সোনাল পলিটিক্যাল হতে পারে, তাহলে সংবাদ মাধ্যমের সাংবাদিকেরও নিশ্চিতভাবেই তার রাজনৈতিক মতামত থাকবে এবং এটা সুস্থ গণতন্ত্রের লক্ষ্য। আমরা বাইরে দ্য গার্জিয়ান মোটের ওপর একটা সেন্ট্রাল লেফট, দ্য টাইমস, লন্ডন টাইমস সেটা কনজারভেটিভ, নিউ ইয়র্ক টাইমস লিবারাল, আবার ফক্স নিউজের মতো সংবাদ মাধ্যমকে আমরা দেখেছি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারের কাজও করতে। অর্থাৎ যেরকম উগ্র দক্ষিণপন্থী মনোভাবাপন্ন সংবাদ মাধ্যম আছে, বামপন্থী আছে, আবার মধ্যপন্থী সংবাদ মাধ্যমও রয়েছে। সংবাদ মাধ্যমের সামনে সমস্যাটা হয়ে গেছে, যেটা আমার বন্ধু সব্যসাচী বলল সঠিকভাবেই, আসলে আক্রমণটা খুব নগ্ন এবং প্রকাশ্য। আগে ছিল কি, যে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করবে তাকে তুষ্টিকরণ একটা ব্যাপার থাকে, যে তাকে বিজ্ঞাপন দাও, সেই যাতে মুখ বন্ধ রাখে।
এখন হয়ে গেছে যদি আপনি হয় আপনি আমাদের পক্ষে, নইলে আপনি আমার বিপক্ষে। তো আপনি আমার বিপক্ষে হলে তাহলে আপনাকে টাইট দিতে হবে, মিডিয়া হাউস বন্ধ করে দিতে হবে। ভারতবর্ষের বুকে ভারতবর্ষ দেখলো, আজকে তো এমার্জেন্সি নেই, এমার্জেন্সি সমালোচনা সবাই আমরা করেছিলাম। আমরা তখন হয়তো অনেকে জন্মাইনি, আমার আগের জেনারেশন তারা করেছে। পরবর্তীকালে সংবাদ মাধ্যমে দীর্ঘদিন লেখা হয়েছে। আমি বরুণ সেনগুপ্তর নাম বললাম, বরুণবাবুকে জেলে যেতে হয়েছিল ইন্দিরা একাদশী লেখার জন্য। কিন্তু আজকের দাঁড়িয়ে ভারতবর্ষে যে ঘটনাটা চলছে সেটা এমার্জেন্সির থেকে আরো ভয়াবহ, সুপার এমার্জেন্সি। যে এমার্জেন্সিটা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিদিন আমাদের জীবনযাত্রায় আমরা অনুভব করতে পারছি। সেই এমার্জেন্সিটা হচ্ছে আমার পছন্দের সংবাদ আপনাকে পরিবেশন করতে হবে। যদি পরিবেশন না করেন তাহলে একদিকে বিজ্ঞাপন, একদিকে অন্য রকমের প্রেশার, ব্রডকাস্টিং এজেন্সির প্রেশার, আর নইলে গৌরী লঙ্কেশের উদাহরণ আমাদের সারা ভারতবর্ষের মানুষের সামনে রয়েছে। তাই আমাদের যেরকম একদিকে কন্টেন্ট বিক্রি করতে হবে, তার সাথে সাথে দাঁড়িয়ে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স ফুলফিল করাটাই একমাত্র লক্ষ্য হবে, নাকি না তার বাইরে গিয়ে দাঁড়িয়েও আমাদের কাছে এইটা লক্ষ্য হবে যে সঠিক সংবাদটা যাতে মানুষের সামনে পরিবেশিত হয়, সেই জায়গাটাকে এনশিওর করা। এবার সাংবাদিকের ধর্ম, ধর্ম মানে আসলে সাংবাদিকতার ধর্ম। এইবার ধর্মের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এই ভারতবর্ষ একটা স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র। সংবাদ মাধ্যমের মূল কাজ হচ্ছে, সংবাদ মাধ্যম যদি মনে করে রাষ্ট্র তার ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, তাহলে সাংবাদিকতার ধর্ম হলো রাষ্ট্রকে প্রশ্ন করা, রাষ্ট্রের চোখে আঙুল রেখে রাষ্ট্রকে তার ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু আজকে সত্যি কি সংবাদ মাধ্যমের হাতে সেই স্বাধীনতা রয়েছে, যে স্বাধীনতা রাষ্ট্রকে চোখে আঙুল রেখে সেই প্রশ্নগুলো করবার অধিকার রাখে? নাকি না তাকে ভাবতে হয় যে আমি যদি আজকে প্রশ্ন করি, পরের দিন আমার উপর খাড়ার ঘা নেবে আসবে না? আজকে ভারতবর্ষের বুকে এইরকম ঘটনা আমরা দেখেছি, যখন একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করায় গোটা পার্লামেন্টের বিরোধী সংসদদের বহিষ্কার করে পার্লামেন্টের বাইরে বের করে দেওয়া হয়েছে। তারপরে যখন বিরোধী দলের নেতা নেত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সম্মেলন করছেন, সমস্ত সর্বভারতীয় মিডিয়া হাউসকে বলে দেওয়া হয়েছে যাতে ওই সাংবাদিক সম্মেলন যাতে ব্ল্যাকআউট করা হয়, এবং কোনো মিডিয়া সেই সাংবাদিক সম্মেলন দেখাতে পারেনি, মাত্র 1.5 মাস আগের ঘটনা। তাহলে সাংবাদিকের কাছে প্রায়োরিটি, সাংবাদিকের কাছে প্রেফারেন্সের জায়গাটা কোন জায়গায় আসবে? তার স্বধর্মে নিধর্ম শ্রেয় না পরধর্ম ভয়াবহ? আজকে ভারতবর্ষের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বোধহয় সংবাদ মাধ্যম সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী জায়গায় নেই। উপযোগী জায়গায় নেই বলেই আজকে ভারতবর্ষ, যেটা আজকে ক্যাচলাইন ধর্ম না ধর্ম ব্যবসায়ী, বোধহয় সংবাদ মাধ্যমের একটা অংশ এই ধর্ম ব্যবসাকে প্রকারান্তরে প্রমোট করতে বাধ্য হয়ে নেমে পড়েছে। যে ভারতবর্ষের মূল আখর, সংবিধানের মূল আখর ধর্মনিরপেক্ষতা, যে ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় সঙ্গীতের পরের স্তবকে আমরা জানি, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান। যেই ভারতবর্ষের সংবিধানে ধর্ম সমন্বয়ের কথা বলে, সেই ভারতবর্ষের বুকে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের উপর আমরা কেউ নেই, কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায়টা দিল তখন সুপ্রিম কোর্ট মেনশন করলো যে একটা ধর্মের ভাবাবেগের উপর আস্থা রেখে তারা এই রায়টা বিবেচনা করলো। এবং সেই মন্দির নির্মাণ 1950 সালে যখন সোমনাথ মন্দির পুনর্নির্মাণ হয়, সেই সময় রাজেন্দ্র প্রসাদের কাছে আমন্ত্রণ এসেছিল এবং জওহরলাল নেহেরু তাকে পরিষ্কার বলেছিলেন যে একটি ধর্মীয় সম্প্রদায়ের মন্দির, সেটার উদ্বোধনে আপনার যাওয়া সমীচীন কিনা সেটা আপনি নিজেই বিবেচনা করে দেখুন। একাধিক চিঠি চালাচালি হয়েছিল যেটা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু আজকে দেখলাম যখন একটা মন্দিরকে কি, যে মন্দির অসম্পূর্ণ, আমি যদি হিন্দু ধর্মে বিশ্বাসও করি, আমি জানি কোন অসম্পূর্ণ মন্দিরে দেবতা অধিষ্ঠান করে। সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথের দিনদান ভাইরাল হয়েছে, আমার নতুন করে বলবার কিছু নয়। শূন্য নহে রাজদম্ভে পূর্ণ। আমরা দেখলাম রাজদম্ভে পূর্ণ মন্দিরের ইনগারেশন, তার জন্য ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া ঝাঁপিয়ে পড়লো। শুধু তাই নয়, কার্যত প্রমোট করা হলো এই ইভেন্টটাকে। আজকে মিডিয়ার কাজ কি ছিল? মিডিয়ার কাজ ছিল দেশের বেকারত্ব
ভারতবর্ষে 45 বছরে সিএমআই রিপোর্ট বলছে সবচেয়ে বেশি বেকারের হার আজকে 2023 অক্টোবর। 70 বছরে অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ আমরা বলিনি, রঘুরাম রাজন বলে গিয়েছে। মিডিয়া সেদিকে হাইলাইট না করে উল্লসিত হয়ে গেল, কারণ তাদের প্রকারান্তরে অঘোষিত নির্দেশ এলো যে আজকে দাঁড়িয়ে যে প্রয়োজনীয় হাইটটা তুলতে হবে, যে হাইটটা লোকসভা ভোটের নির্বাচনে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে দিবে। আমি আবারও বলছি, মিডিয়া নিশ্চিতভাবে প্রচার করতে পারে, ধর্ম নিয়ে ব্যবসা হতেই পারে। ধর্মস্থান থাকলে সেখানে দোকান হয়, মালা বিক্রি হয়, ফুল বিক্রি হয়, মিষ্টান্ন বিক্রি হয়, অনেক পূজার উপাচার সামগ্রী বিক্রি হয়, ট্যুরিজমের ব্যবসা বাড়ে, ধর্মকে কেন্দ্রিক ব্যবসা থাকবে। কিন্তু মিডিয়াও যদি সেই ব্যবসার অঙ্গ হয়ে যায়, তাহলে বোধহয় কোথাও দেশের চতুর্থ স্তম্ভের যে জায়গাটা, সেই জায়গাটা নড়বড়ে হয়ে যায়। আর যদি ঘরের 4টে পিলারের একটা পিলার, যেটা মূল পিলার, বাকি 3টে পিলার, ঠিক বলেছে সব্যসাচী, 3টে পিলারকে হয়তো প্রভাবিত করা যায়, চতুর্থ পিলার যদি প্রভাবিত হয়ে যায়, তাহলে সে দেশে গণতন্ত্র বলে আর আক্ষরিক অর্থে কিছু থাকে না, যেটা আজকে ভারতবর্ষ ঐতিহাসিকভাবে তার ফল দিচ্ছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্স কমে যাচ্ছে, আমাদের হাঙ্গার ইন্ডেক্স বেড়ে যাচ্ছে। আমরা পাকিস্তান, যাকে কথায় কথায় আমরা শত্রু রাষ্ট্র বলে পরিগণিত করতে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, পাকিস্তান বাংলাদেশের থেকেও ক্ষুধার্ত চোখে আমরা নিচে। আমার মিডিয়া সেটা দেখাতে পারছে, আমার মিডিয়া প্রশ্ন করতে পারছে না, আমার মিডিয়া আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা হতে পারছে না, বলতে পারছে না রাজা তোর কাপড় কোথায়। নিশ্চিতভাবে শাসক সে যেখানকারই হোক, প্রত্যেকেরই ভুল থাকে, ভুলটাকে সংশোধন করতে হয়। আমাদের রাজ্যে আমরা কাজ করছি, আমরা হয়তো শাসক দলের প্রতিনিধি, 100টা কাজ করতে গেলে নিশ্চয়ই 5টা 6টা 2টো 3টে কাজে হয়তো ভুল হতে পারে। সমালোচনা কেন হবে না? নিশ্চয়ই সমালোচনা হবে। কিন্তু রাজ্যের শাসকের সমালোচনা হতে পারলে কেন্দ্রের শাসকের সমালোচনা হতে পারবে না। এই জায়গাটাই, ফ্রেমিংটা যেখানে আজকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বোধহয় আজকে নতুন করে ভাববার সময় এসছে। শুধুমাত্র ধর্ম এবং ধর্ম ব্যবসায়ীর ভিত্তিতে নয়, সামগ্রিকভাবে মিডিয়ার ফ্রিডম ইন্ডেক্স আক্ষরিক অর্থেই ভারতবর্ষে অস্তিত্ব বজায় রাখতে পেরেছে কি? মিডিয়া কি তার নিজের শিরদাঁড়াটা আক্ষরিক অর্থে আবার বলতে পারছে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায় না, শিরদাঁড়ার তফাৎটা বোধহয় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে নতুন করে প্রশ্ন তোলবার দিন এসছে। যারা প্রতিদিন অন্যের দিকে প্রশ্ন তুলছেন, তাদের সেই অধিকার ভারতবর্ষের গণতন্ত্র দিয়েছে মিডিয়াকে প্রশ্ন তোলবার, কিন্তু তাদের বোধহয় নিজেদের দিকেও এবার প্রশ্নটা তোলবার সময় আগত হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।